যুদ্ধ মানে মারামারি, রক্তারক্তি, ভায়োলেন্স থাকবে না এমনটা তো হতেই পারে না। তবে আজকের যুদ্ধটাতে একটু বেশি ভায়োলেন্স দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এই যুদ্ধটা 1966 সালে নর্থ এবং সাউথ ভিয়েতনামের মধ্যে সংঘটিত হয়েছিল। এটার নাম দেওয়া হয় লং টার্ম যুদ্ধ। তবে শকিং ব্যাপার হচ্ছে, নর্থ ভিয়েতনামকে সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সৈন্যবাহিনী প্রেরণ করে। আর যেসব সৈন্যদের প্রত্যেকের বয়স ছিল 20 বা 20-এর কম। এই টিনেজ বাচ্চাগুলো জীবনে কখনো যুদ্ধ দেখেনি। যুদ্ধের ময়দানে একের পর এক লাশ দেখে তাদের আত্মা কেঁপে ওঠে। তাদের মনে রয়েছে হাজারো স্বপ্ন, তারা নিজের বাড়ি গিয়ে মা বাবার সাথে দেখা করবে, কেউ বা তার প্রেমিকাকে বিয়ে করবে, আরও কত কি। কিন্তু এই ভয়াবহ যুদ্ধের ময়দানে তাদের 4টা প্লাটুন বা টিমের মধ্যে 3টা টিমের সকল সদস্যকে মেরে ফেলা হয়, আর বাকি একটা টিমের সকল সদস্যকে মেরে ফেললেও 3 জন জীবিত থাকে। তারা কি আদৌ এই যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি সাউথ ভিয়েতনামের সৈন্যদের হাতে মারা পড়বে? একটা যুদ্ধের ফলে মানুষের যে কী পরিমাণ ক্ষতি হয় বা কী পরিমাণ কষ্ট হয়, সেটা এই সিনেমাতে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এটা মূলত ভিয়েতনামের দুটি প্রদেশের মধ্যে গৃহযুদ্ধ নিয়ে তৈরিকৃত একটা সিনেমা। মুভিটির নাম ডেঞ্জার ক্লোজ। সালটা ছিল 1966, যখন নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের মধ্যে প্রচণ্ড ভয়াবহ লেভেলের যুদ্ধ চলছে। সৈন্যদের উপরে মিসাইল, টিয়ার শেল পড়ে তাদের শরীর থেকে হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিছু সৈন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এখন যুদ্ধের এইসব মর্মান্তিক দৃশ্য দেখিয়ে সিনটা কাট হয়ে যায়। এরপর আমরা লক্ষ্য করি অনেকগুলো সোলজার একটা বড় ক্ষেতের উপর দিয়ে সাউথ ভিয়েতনামের দিকে যাচ্ছে। অন্যদিকে আমাদের নর্থ ভিয়েতনামের বেস ক্যাম্প দেখানো হয়, যেখানে একজন অফিসার বসে চিঠি লিখছে। এনার নাম হচ্ছে বব। তার চিঠি লেখার এক পর্যায়ে নর্থ ভিয়েতনামের সৈন্যরা আচমকা তাদের ক্যাম্পে মিসাইল ফেলে, যার ফলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এখন বব সবাইকে অ্যালার্ট করে যুদ্ধের জন্য তৈরি হতে বলে, কারণ একের পর এক যেভাবে শত্রুবাহিনী হামলা করছে, এভাবে চলতে থাকলে একটু পরে পুরো ক্যাম্পে উড়ে যাবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও লেফটেন্যান্ট শার্প তার কিছু সহযোগী নিয়ে টাস খেলছিল। অফিসার রজার তাদের সবাইকে টাস খেলা বাদ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে, কিন্তু তারা রজারের কথায় পাত্তা না দিয়ে আবারও টাস খেলায় মনোনিবেশ করে। এই ঘটনায় অফিসার রজার রেগে গিয়ে তাদের টেবিলটাকে উল্টে দেয় এবং যুদ্ধের জন্য তৈরি হতে বলে। অন্যদিকে দুজন সৈন্য বাংকারের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে তাদের ক্যাম্প পাহারা দিচ্ছিল। তাদের একজনের নাম হচ্ছে মাইক আর অপরজনের নাম হচ্ছে জ্যাক। মাইক জ্যাককে বলে, আমরা তো একে অপরের খুবই ভালো একজন সহযোগী, আমরা কিন্তু চাইলে নিজেদের মনের কথা শেয়ার করতে পারি। আচ্ছা, কালকে তোমার প্ল্যান কি? জ্যাক জানায় কালকে সে একটা কনসার্ট দেখতে যাবে, যেখানে লীলাপাটি নামের একজন মেয়ে সিঙ্গার আসবে, আর যার গান সে খুবই পছন্দ করে এবং ছোট থেকে সে তার খুব বড় একজন ফ্যান। দুজনের কথা বলার এক মুহূর্তে আচমকা তাদেরকে লক্ষ্য করে দূর থেকে গুলি ছোড়া হয়। তখনই তারা কোনো রকমের নিজেদের পজিশন নিয়ে নেয়। এদিকে রুমের ভিতরে অফিসার একজন সৈন্যকে বলে, দেখো তো কোন ইডিয়েট আমাদের দিকে গুলি করলো। সে সৈন্যটা তখন অনেক খোঁজাখুঁজি করে শত্রুরা থাকতে পারে এমন একটি সম্ভাব্য জায়গার কোড নাম্বার বলে। এই কথাটা শুনে অফিসার আবার তার বোম স্পেশালিস্ট টিমকে রেডিওর মাধ্যমে জানিয়ে দেয়। এখন বোম স্পেশালিস্ট টিম বা কোম্পানি HQ সেই কোড নাম্বার অনুযায়ী আর্টিলারি শেল বা মিসাইল লঞ্চ করে। অ্যান্ড সৌভাগ্যবশত সেটা শত্রুদের আস্তানায় গিয়ে ব্লাস্ট করলে সিনটা ওখানে কাট হয়ে যায়। গতকাল রাতে ক্যাম্পে যুদ্ধের ফলে একজন সৈন্য মারা গিয়েছে আর বাকি 23 জন সৈন্য আহত। এখন অফিসার কয়েকটা টিমের লিডারদের একটা নকশা দেখিয়ে সেখানে যাওয়ার জন্য আদেশ করে। এই জায়গাটার নাম হলো লং টার্ন, যার একটু সামনে ছিল শত্রুদের বেস ক্যাম্প। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ভেন্ডেটা। অন্যদিকে আমরা লক্ষ্য করি বেশ কিছু সৈন্য হেলিকপ্টারে করে তাদের ক্যাম্পে আসছে, আর যাদেরকে অবশ্যই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা হচ্ছে। এখন নতুন সৈন্যদের মধ্য থেকে মাইক নামের একজন সৈন্যকে বব খুবই বাজেভাবে র্যাগিং করার এক মুহূর্তে রজার দেখে ফেলে। তো বব মাইককে ছেড়ে দেওয়ার পর রজার তাকে জানায়, শোনো, মাইক বা তার মতো নতুন সৈনিকদের সাথে এমন আচরণ করা তোমার উচিত হয়নি। এমনিতেই তারা কম বয়সী, আর তাদেরকে যদি এভাবে র্যাগিং করা হয় তাহলে তারা এখান থেকে পালিয়ে যাবে। বব রজারের কথাগুলো শুনেও না শোনা ফান করে, মানে সে নির্বাচন না করে মনে মনে নিজেকে দেশের প্রেসিডেন্ট ভাবা শুরু করে দিয়েছে। রজার ববের অহংকারী আচরণ থেকে সেখান থেকে চলে আসে। এখন লীলাপাটি তার দলবল নিয়ে একটা হেলিকপ্টারে করে নর্থ ভিয়েতনামের দিকে যাচ্ছে। লীলাপাটির উপর থেকে প্রকৃতির এই অসাধারণ দৃশ্য দেখে খুবই খুশি হয়। তো তাদের টিম ক্যাম্পে পৌঁছালে লীলাপাটির কাছ থেকে সৈন্যরা অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ফেমাস মানুষ বলে কথা। এখানে দূর থেকে মাইক আর জ্যাক লীলাপাটির দিকে একভাবে তাকিয়ে রয়েছে। তারা কাছে যেতেও ভয় পাচ্ছে, আবার এখানে থাকতে ইচ্ছে করছে না। আর আমরা তো আগে থেকে জানি যে জ্যাক লীলাপাটিকে খুবই পছন্দ করে এবং সে তার খুব বড় একজন ফ্যান। তো মাইক তার বন্ধুর কাজটা সহজ করে দেওয়ার জন্য লীলাপাটিকে বলে, ম্যাম, এ হচ্ছে আপনার খুব বড় একজন ফ্যান, সে ছোট থেকে আপনাকে খুব ভালোবাসে। তার ছোট থেকে একটা ইচ্ছে, আপনি ওকে কিস করবেন। আপনি যদি এর গেলে একটা কিস করেন তাহলে সে অনেক মোটিভেটেড হবে। লীলাপাটি যেহেতু পশ্চিমা, তাই ওদের কাছে এই কিসের ব্যাপারগুলো আমাদের হ্যান্ডশেকের মতো নর্মাল। অতএব লীলাপাটি জ্যাককে মোটিভেট করার জন্য তার গালে একটা কিস দেয়। ক্রাশের কিস পেয়ে বেচারা জ্যাক খুশিতে লজ্জায় কি যে একটা অবস্থা। সে যাই হোক, একটু পর সেখানে জয় বাংলা গানের অনুষ্ঠান শুরু হয়ে যায়।
লীলাপাটির গান শুনে সৈনিকরা খুবই মজা নিচ্ছে। একটা কথা আছে না, মরুভূমির মধ্যে হঠাৎ করে একটা খেজুর গাছ পেলে যাওয়া হয় আর কি, সৈনিকদেরও তেমনই হচ্ছে। আমার কাছে এই ভয়াবহ যুদ্ধের মৌসুমে গানের আয়োজন অনেকটা রাসেল ফাইপার সাপ নিয়ে খেলা দেখানোর মতোই। হোয়াটএভার, ইটস অল ডিপেন্ড অন দেম। অন্যদিকে আমরা লক্ষ্য করি কিছু তরুণ সৈনিক বন্দুক হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে আমরা জ্যাক আর মাইকেও দেখতে পাই। এখন তারা একটা নদী পার হয়ে সামনের জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। তারা জঙ্গলে প্রবেশ করার এক পর্যায়ে আচমকা শত্রুপক্ষের গুলিতে একজন সৈন্য নিহত হয়। ঠিক তখনই তারা দ্রুত লুকিয়ে লুকিয়ে নদী পার হতে শুরু করে। এ সময় আবার লেফটেন্যান্ট শার্ফ তাদের হেডকোয়ার্টারে ফোন করে জানিয়ে দেয় যে তাদের উপরে শত্রুরা হামলা করেছে, আর শত্রুদের গায়ে রয়েছে সবুজ রঙের পোশাক। তারা ঠিক আমাদের 100 মিটার সামনে অবস্থান করছে। এই এরিয়াটার নাম হচ্ছে 4-2। এখন তারা আস্তে আস্তে সামনের দিকে যেতে শুরু করে শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য, কারণ তারা এখানে যতক্ষণ থাকবে ততই বিপদ বাড়বে। আর অন্যদিকে সকল সৈন্য এবং অফিসাররা লীলাপাটির গান শোনায় ব্যস্ত। একটু আগে বললাম না, মরুভূমির মধ্যে হঠাৎ করে একটা খেজুর গাছ পেলে যা হয় আর কি, এদেরও ঠিক তাই হচ্ছে। সে যাই হোক, এই সময় একজন অফিসার এসে কমান্ডারকে কানে কানে যুদ্ধের খবরটা জানিয়ে দেয়। তো কমান্ডার কোন রকম দেরি না করে দ্রুত হেডকোয়ার্টার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে উঠতি বয়সী তরুণ সৈন্যগুলো ভয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তারা এর আগে কখনোই সামনে থেকে যুদ্ধ দেখেনি, এমনকি কখনো যুদ্ধও করেনি। তারা জানে না যে যুদ্ধের ময়দানে আসলে কি হয়। তাদের চোখে মুখে রয়েছে এক রাশ ভয়। তারা ভয়ের মুখ নিয়ে দূর বুকে সামনের দিকে এগিয়ে চলছে। তাদের সবার মনে একটাই ভয়, কখন আবার কোন দিক থেকে গুলি চলে আসে। তারা অনেক সতর্কতার সহিত আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভয় থাকাটাই স্বাভাবিক, এরা তো আর খাট যোদ্ধা বা ছাত্রলীগ না যে 7 মিনিটে মাঠ ক্লিয়ার করে দিবে। এরা তো সবে তারুণ্য তরুণ, এদের আরও অনেক কিছু শেখা বাকি রয়েছে। এখন তরুণদের ভয়টাই সত্যি হয়, অর্থাৎ তাদেরকে চারিদিক থেকে গুলি ছোড়া হয়, যার ফলে অনেকগুলো তরুণ সৈন্য সেখানে মারা পড়ে। বেঁচে থাকা বাকি সৈন্যগুলো মাটিতে শুয়ে পড়ে এবং নিজেদের পজিশন নিয়ে নেয়। কিন্তু সমস্যা হলো, চতুর্দিক থেকে তাদেরকে গুলি করা হচ্ছিল। তারা সামনে যেতে পারছে না, আবার পেছাতেও পারছে না। এখন তাদের জীবন বাঁচাতে হলে সাহায্যের প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে কে তাদেরকে সাহায্য করবে? এই সময় লেফটেন্যান্ট শার্প অন্য টিমের কাছে রেডিওর মাধ্যমে সাহায্য চায়। এবার তাদেরকে সাহায্য করার জন্য প্লাটুন 11 সেদিকে যেতে শুরু করে। আমরা তো আগে থেকে জানি যে তাদের এরিয়াটার নাম হচ্ছে 4-2। এখন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কোম্পানি HQ টিমকে 4.0 এরিয়াতে মিসাইল ফেলার জন্য বলা হয়, কারণ 4.0 এরিয়াতে রয়েছে শত্রুপক্ষের সৈন্যবাহিনী। তো যথারীতি তারা সেই এরিয়াতে মিসাইল ড্রপ করে। মিসাইল স্লো মোশনে শত্রুপক্ষের ঘাঁটিতে ব্লাস্ট করলে সেখানকার অনেকগুলো সৈন্য মারা যায়, আর কিছু সৈন্য ভয় পেয়ে হেলমেট মাথায় দিয়ে চারিদিকে পালাতে শুরু করে, কারণ এরা তো হেলমেট বাহিনী। অন্যদিকে জয় বাংলা মিউজিক কনসার্ট থামিয়ে অফিসার সকল সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে, কারণ যুদ্ধে জিততে পারলে অনেক খাট যোদ্ধা পাওয়া যাবে। সৈন্যদেরকে যেতে দেখে লীলাপাটি তার সঙ্গীকে বলে, এসব কি হচ্ছে? তারা কি আমার গান পছন্দ করেনি, নাকি একটা হিরো আলমের গান বলবো? তার সঙ্গী বলে, আমিও তো বুঝতে পারছি না, তবে এটা নিশ্চিত যে আগে জানলে তোরে বাদ দিয়ে হিরো আলমকে নিয়ে আসতো। এদিকে একের পর এক শত্রুদের উপরে মিসাইল, আর্টিলারি শেল, কামানের গোলা লঞ্চ করা হচ্ছে, যার ফলে অনেক শত্রু সেখানে নির্বিচারে মারা পড়ছে। অ্যাকচুয়ালি যুদ্ধের ময়দানে এমন একটা জায়গা যেখানে কোনো মায়া, দয়া, আবেগ, ভালোবাসার কোনো স্থান নেই। এমনকি এখানে যদি খাট যুদ্ধও থাকে তবুও কোনো মায়া কাজ করবে না, কারণ খাট যোদ্ধাদের দেখলে টাওয়ার আগে মাথা গরম হয়ে যায়। আগে দেশ পরে খাট, কি বলেন? ক্যাম্পের ভিতরে কমান্ডার কিছু অফিসারকে একটা ম্যাপ দেখায়, যেখানে আমরা জানতে পারি যে তাদের মোট 4টা টিম রয়েছে, প্লাটুন 10, 11 ডেল্টা অন এবং কোম্পানি HQ। প্লাটুন 10-এর ঠিক 400 মিটার সামনে রয়েছে শত্রুপক্ষ। কোনোভাবে যদি তাদের 3টা টিম শত্রুদেরকে ঘিরে ধরতে পারে তাহলে সহজেই এই যুদ্ধে জিতে যাবে। অ্যাকচুয়ালি আমরা কথাগুলো যতটা সহজভাবে বলছি, যুদ্ধের ময়দানে এই কাজগুলো করা অতটাও সহজ না। সে যাই হোক, এদিকে 4.0 এরিয়াতে প্রচণ্ড লেভেলের যুদ্ধ চলছে, থামাথামি কোনো লক্ষণ নেই। শত্রুপক্ষও কম না, তারাও তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এদেরকে মারার জন্য। এরা তো আর খাট যোদ্ধা না যে 7 মিনিটের কথা বলে উধাও হয়ে যাবে। মূলত এরা হচ্ছে সত্যিকারের যোদ্ধা, যারা সবাই হারবাল খেয়ে নেমেছে। এবার লেফটেন্যান্ট শার্প প্লাটুন 11কে রেডিওর মাধ্যমে জানিয়ে দেয় যে শত্রুপক্ষ অনেক শক্তিশালী, খুব দ্রুত তাদের সাহায্যের প্রয়োজন। শত্রুদের সাথে তারা আর বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। তাদের কথা শুনে অপর পাশ থেকে বলা হয়, আমরা তোমাদের খুব কাছাকাছি রয়েছি, আর একটু ধৈর্য ধরো, আমরা আসছি। এখন প্লাটুন 11 যখন আসছিল তখন তাদের সামনে সাউথ ভিয়েতনামের শত্রু বাহিনীকে দেখতে পায়। এরা হচ্ছে নর্থ ভিয়েতনামিস্ট। তখনই এরা নিজেদের পজিশন নিয়ে শত্রুদের দিকে গুলি ছুড়তে শুরু করে এবং কিছু শত্রুকে মেরেও ফেলে। শত্রু বাহিনীও তাদের দিকে উল্টো গুলি চালাতে শুরু করে। এরা যখন গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই একজন সৈন্যর পিঠে গুলি লেগে আহত হয়। গাইস, এই সৈন্যটাকে একটু মনে রাখেন, পরে কাজে লাগবে। অন্যদিকে প্লাটুন 10কে দেখানো হয় যাদের চারিদিক থেকে শত্রুরা ঘিরে ধরেছে। এই সময় লেফটেন্যান্ট শার্প রেডিওর মাধ্যমে তাদের অন্য টিমকে বলতে যাবে, তার আগেই একটা গুলি এসে তার বুকে লাগে, যার ফলে সে ওখানে মারা যায়।
তখন পাশে থাকা আরেকজন সৈনিক রেডিওটা নিয়ে প্লাটুন 11 এর অফিসারকে বলে, স্যার আমাদের এমন একদম শেষের দিকে, আর শত্রুরা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, আমাদের কাছে খুব দ্রুত কিছু এমন পাঠানোর ব্যবস্থা করুন। অফিসার বলে, ঠিক আছে, আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। জয় বাংলা মিউজিক কনসার্ট থেকে লীলাপাটি আর তার টিমকে প্লেনে করে সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। লীলাপাটি উপরে থেকে যুদ্ধের এই ভয়াবহ দৃশ্যগুলো দেখতে পায়। সে মনে মনে দোয়া করে যেন এই যুদ্ধটা খুব দ্রুত শেষ হয়ে যায়, কারণ সেও জানে যুদ্ধ মানে কি। প্লাটুন 10-এর সামনে একের পর এক মিসাইল আর্টিলারি শিল ফেলা হলে শত্রুপক্ষের সৈন্যরা সেখান থেকে পালাতে শুরু করে। পালাতপক্ষে বিপদ এখানেই শেষ না, এটা শুধুমাত্র শত্রুদের একটা চাল ছিল, যেটা একটু পরে বুঝতে পারবেন। এবার প্লাটুন 11-তে পিঠের মধ্যে গুলি খেয়ে আহত লোকটা পৌঁছে গিয়ে সবাইকে জানায় প্লাটুন 10-এর চারিদিকে 100-র বেশি শত্রু বাহিনীর সৈন্য রয়েছে, তারা অনেক বিপদের মধ্যে রয়েছে, তাদের খুব শীঘ্রই সাহায্যের প্রয়োজন। যদি যথাসময়ে তাদেরকে সাহায্য না করা হয় তাহলে সবাই মারা পড়বে। এই কথাগুলো আবার পাশে থেকে মাইক আর জ্যাকও শুনতে পায়। অতএব তারা দুজন সিদ্ধান্ত নেয় যেভাবে হোক প্লাটুন 10-এর কাছে পৌঁছাবে এবং তাদেরকে সাহায্য করবে। যথারীতি তারা আর কোনো প্রকার বিলম্ব না করে প্লাটুন 10-এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্লাটুন 10-এর সৈন্যরা চারিদিকে খোঁজাখুঁজি করে তেমন কিছু না পেয়ে যে না ফিরে আসতে যাচ্ছিল, ঠিক তখনই একজন শত্রুপক্ষের এনিমি একটা ঘরের উপর থেকে স্নাইপার দিয়ে সৈন্যদেরকে মারতে শুরু করে। তবে কিছু সৈন্য সেই ঘরের উপরে লাগাতার গুলি বর্ষণ করে সেই এনিমিটাকে ঝাঁঝরা করে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত এই এনিমিটাকে মেরে ফেলায় তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ তাদের গুলির আওয়াজ পেয়ে শত্রুপক্ষের পুরো টিম তাদের দিকে আসতে শুরু করে এবং তাদের দিকে লাগাতার গুলি চালাতে শুরু করে। এই দৃশ্য দেখে অফিসার তাদের ডেল্টা 1 টিমকে রেডিওর মাধ্যমে জানিয়ে দেয় যে শত্রুরা তাদেরকে 3 দিক থেকে ঘিরে ধরেছে, যেখানে প্রায় 700 থেকে 800 মতো সৈন্য রয়েছে। প্লিজ স্যার, আপনি দ্রুত আমাদের কাছে সাহায্য পাঠান। এখন ডেল্টা 1-এর প্রধান তাদের মেইন হেডকোয়ার্টারে ফোন করে এই খবরটা জানিয়ে দেয় যে খুব দ্রুত প্লাটুন 10-এর সাহায্যের প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে কিছু বিমান বা হেলিকপ্টার পাঠান যা তাদেরকে সাহায্য করবে। হেডকোয়ার্টার থেকে বলা হয়, তোমরা ধৈর্য ধরো, আমরা দেখছি কি করা যায়। এদিকে মাইক একটা ঠেলা গাড়ির নিচে লুকিয়ে রয়েছে, তার সামনে দিয়ে আবার শত্রুপক্ষের সৈন্যরা দৌড়ে যাচ্ছে। মাইক মনে মনে ভয় পাচ্ছিল, যদি সৈন্যরা বুঝতে পারে সেখানে লুকিয়ে রয়েছে তাহলে একদম হেলমেট পরিয়ে দিবে। এখন সৈন্যগুলো চলে যাওয়ার পরে দুজন মেয়ে আসে একজন আহত সৈনিককে নেওয়ার জন্য, তবে সঠিক সময়ে পেছন থেকে মাইক তাদের দিকে বন্দুক তাক করে ধরে। এটা দেখে আবার আহত সৈনিকটা কান্না করতে শুরু করে দেয় এবং তাদেরকে ছেড়ে দিতে বলে। বেচারা সৈনিকের কান্না দেখে মাইকের দয়া হয়, যার জন্য সে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে প্লাটুন 10-এ প্রচন্ড গোলাগুলি হচ্ছিল, কিন্তু শত্রুপক্ষের সৈন্য বেশি হওয়াতে এদের অনেক লোক মারা যায়। এরা কোনোভাবে তাদের সামনে টিকতে পারছিল না। এ সময় তাদের সামনে আশার আলো নিয়ে 3টা প্লেন চলে আসে। প্লেনগুলো দেখে এরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, এই বুঝি সাহায্য আসলো। এখন প্লেনের পাইলটগুলো কোথায় বোম ফেলবে সেই লোকেশন খুঁজে পাচ্ছিল না, যার জন্য ডেল্টা 1-এর অফিসার বব বলে, যেখানে গ্যাস বোমা বা যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে সেখানে বোম ফেলো। তো যথারীতি পাইলট ধোঁয়া বের হওয়ার স্থানে বোম ড্রপ করে। এর ফলে সেখানে আগুন লেগে যায় এবং শত্রুপক্ষের সৈন্যরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে বিপদ এখানে শেষ না। এখন প্লাটুন 10-এর অফিসার মাইকেল সবাইকে বন্দুক চালাতে নিষেধ করে, সবাইকে তার পিছনে এসে অবস্থান নিতে বলে, কারণ যে কোনো মুহূর্তে আবার চারিদিক থেকে শত্রুপক্ষ অ্যাটাক করতে পারে। আর দুর্ভাগ্যবশত হয়ও এমনটাই। আমরা লক্ষ্য করি এক ঝাঁক সৈন্য তাদের দিকে এগিয়ে আসছে। মাইকেল তার সৈন্যদের বলে, তোমাদের কার কাছে কতগুলো অ্যামো রয়েছে? কেউ জানায় তাদের কাছে 1 রাউন্ড অ্যামো রয়েছে, কেউ জানায় 10 রাউন্ড অ্যামো রয়েছে, আবার কেউ জানায় তার কাছে শুধুমাত্র একটি বুলেটই অবশিষ্ট রয়েছে। সবার কথা শুনে মাইকেল হতাশ হয়ে পড়ে, কারণ তাদের সামনে থেকে এনিমি ধেয়ে আসছে আর তাদের কাছে যথেষ্ট পরিমাণ সৈন্য বা অ্যামো নেই। এখন এই অবস্থায় এই স্থান থেকে জীবিত ফিরে যাওয়া অনেকটা অসম্ভব। তবে তারা হাল ছাড়বে না, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে লড়াই চালিয়ে যায়। এ সময় মাইকেল রেডিওর মাধ্যমে ডেল্টা 1-এর কাছে জানিয়ে দেয় যে শত্রুরা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে, এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না, যত দ্রুত সম্ভব আমাদের 4টো স্থানে মিসাইল ফেলো। অ্যাকচুয়ালি এটা ছিল তাদের নিজেদের বেসের লোকেশন। সেখানে থাকা অফিসার বলে, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। মাইকেল তখন বলে, যদি এই কাজটা করতে না পারো তাহলে আগামী 30 সেকেন্ডের মধ্যে আমরা সবাই মারা পড়ব। তার জন্য বলছি আমরা একা না মরে শত্রুদেরকে সাথে নিয়েই মরি। মাইকেলের কথাগুলো মেইন হেডকোয়ার্টার থেকে সবাই শুনতে পায়, কিন্তু এদের কাছে কিছুই করা ছিল না। এখন ডেল্টা 1-এর অফিসার মাইকেলের কথাগুলো শুনে হতাশ হয়ে পড়ে। সে এখন কি করবে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। তার চোখ মুখ শুকিয়ে যায়, সে কান্না করতে শুরু করে, কারণ আজ তার অর্ডারে নিজেদের সৈনিকদের সহ শত্রুপক্ষের সৈনিকদের উপরে মিসাইল ফেলা হবে। অতএব অনেক বিচার বিশ্লেষণ না করে 4টো স্থানে একের পর এক মিসাইল ফেলা হয়, যার ফলে সেখানে একের পর এক সৈন্য মারা যেতে শুরু করে। এখানে আমরা লক্ষ্য করি যে কিছু শত্রু সৈন্য বন্দুক নিয়ে মাইকেলের দিকে এগিয়ে আসছে, আর মাইকেল একটা বোম হাতে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। হয়তোবা এই বোমের এক্সপ্লোশনের ফলে সেও মারা যাবে, আর হয় এমনটাই। সেই বোমটা ড্রপ করার সাথে সাথে সিনটা ওখানে কাট হয়ে যায়।
এখন ডেল্টা অনের অফিসার বব তার রেডিওর মাধ্যমে মাইকেলকে বলে, তুমি কি এখনো জীবিত আছো? অপর পাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। বব আবারও বলে, আমার প্রিয় বন্ধু মাইকেল, তুমি কি এখনো জীবিত আছো? কিন্তু এবারও অপর পাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। অ্যাকচুয়ালি ববের সাথে মাইকেলের ঝামেলা হয়েছিল, যার জন্য কেউ কারোর সাথে কথা বলতো না। তবে এখন যেহেতু বন্ধুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার জন্য ববের ইগো মরে গেছে। এখন বন্ধুত্ব জেগে উঠেছে, কারণ বন্ধুর মতো সুন্দর জিনিস আর কিছুই হয় না। এবার বব আকাশের দিকে তাকিয়ে অযোধ্যায় কান্না করতে শুরু করে। এই কান্না বন্ধু হারানোর কান্না, এই কান্না বন্ধুর প্রতি ভালোবাসার কান্না। একজন লেখক বলেছিলেন, আমি বৃষ্টিকে অনেক ভালোবাসি, কারণ বৃষ্টির সময় কান্না করলে কেউ সেটা দেখতে পায় না। ডেল্টা অনেক সবাই এই ঘটনায় হতাশ হয়ে পড়ে। তারা জীবিত থেকেও প্লাটুন 10কে কোনোভাবে সাহায্য করতে পারলো না। এমনকি তারা সবাই নিজেদেরকে দোষী ভাবতে শুরু করে। বিকেলের দিকে আমরা লক্ষ্য করি যে দূর থেকে কিছু সৈন্য ববদের লক্ষ্য করে বন্দুক তাক করে ধরে আছে এবং কিছুক্ষণ পর সুযোগ বুঝে তাদের উপরে গুলি চালিয়ে দেয়। এই ঘটনায় সেখানে থাকা কয়েকটি সৈন্য মারা যায় আর বাকি সৈন্যগুলো লুকিয়ে পড়ে। এখন ডেল্টা অনের প্রধান অফিসার বব হেডকোয়ার্টারে ফোন করে জানিয়ে দেয় যে আমাদের এখানে শত্রুরা অ্যাটাক করেছে, আমাদের খুব দ্রুত সাহায্যের প্রয়োজন। কিন্তু অফিস থেকে বলা হয় যে আমাদের কাছে এই মুহূর্তে তোমাদেরকে সাহায্য করার মতো কিছুই নেই, তোমরা পারলে মেইন বেস বা ঘাটিতে ফিরে আসো, আমরা আপাতত কোনো সাহায্য পাঠাতে পারবো না। বব জানায়, আমরা এখন কোনোভাবেই ফিরে যাওয়ার অবস্থাতে নেই, আমরা চাইলেও ফিরে যেতে পারবো না। এবার হয়তোবা প্লাটুন 10-এর মতো আমরাও শেষ হয়ে যাব। বব এই কথাগুলো বলে রেডিওটা রেখে দেয়। এখন বব তার পাশে থাকা সৈন্যদেরকে বলে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্লাটুন 10 গিয়ে দেখা কোনো সৈন্য জীবিত আছে কিনা। তোমাদের কাছে কি সেখানে যাওয়ার মতো কোনো পথ জানা আছে? মাইক তখন বলে ওঠে, জি স্যার, আমি জানি সেখানে কিভাবে যেতে হয়। তো যথারীতি মাইককে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এবার কমান্ডার ববদেরকে রেডিওর মাধ্যমে আবারও বলে যে তোমরা মেইন বেসে ফিরে আসো। কিন্তু বব বলে, আপনারা যদি এই মুহূর্তে আমাদের জন্য এমন না পাঠান তাহলে আমাদের মৃত্যুর জন্য আপনারাই দায়ী থাকবেন। এই কথাগুলো বলেই সে রেডিওটা আছাড় মেরে ভেঙে ফেলে। অন্যদিকে আবার মাইক অনেক কষ্ট করে প্লাটুন 10-এ গিয়ে পৌঁছায়, যেখানে এখনও কিছু সৈন্য জীবিত ছিল। তারা এখনও মনোবল না হারিয়ে শত্রুদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এখন মাইক কোনো প্রকার দেরি না করে রেডিওর মাধ্যমে ডেল্টা অনকে এই খবরটা জানিয়ে দেয়। এখন রেডিওর মাধ্যমে বব তাদেরকে বলে, যত দ্রুত সম্ভব তোমরা আমাদের লোকেশনে ফিরে আসো। ববের কথা শুনে প্লাটুন 10-এর ক্যাপ্টেন মাইকেল তার সৈন্যদেরকে অর্ডার করে সবাই যেন গুলি করতে করতে ডেল্টা অনের লোকেশনে গিয়ে পৌঁছায়। তো যথারীতি সবাই গুলি করতে করতে পিছনে ফিরে যেতে শুরু করে। এদিকে কিছু ফালো অফিসার কমান্ডারকে না জানিয়ে অনেকগুলো অ্যামো একটা হেলিকপ্টারে করে ডেল্টা অনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু নিচে থেকে শত্রুপক্ষের সৈন্যরা তাদের হেলিকপ্টারে গুলি করতে শুরু করে, এমনকি তাদের দিকে মিসাইলও ছুড়ে মারা হয়। এই অবস্থায় হেলিকপ্টারের ক্যাপ্টেন তখন রেডিওর মাধ্যমে ববকে বলে, তোমার এরিয়ার আশেপাশে একটা গ্যাস বোমা ছাড়ো, যা দেখে আমরা তোমাদের লোকেশন বুঝতে পারবো, কারণ আমরা খুব বিপদের মধ্যে আছি, আমাদের দিকে লাগাতার গুলি ছোড়া হচ্ছে। তো যথারীতি বব একটা পিঙ্ক কালারের গ্যাস বোমা ছাড়ে, যেটা দেখে হেলিকপ্টারের ক্যাপ্টেন তখন পিঙ্ক কালারের ধোঁয়াকে লক্ষ্য করে সেখানে সকল অ্যামো ফেলে দেয়। এখন ডেল্টা অনের সকল সৈন্যগুলো নিজেদের মতো করে এমনই তাদের বেসে ফিরে আসে, যেখানে আরও কিছু সৈন্য তারা পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিল। এদিকে প্লাটুন 10-এর সৈন্যরা যখন রাস্তা দিয়ে ডেল্টা অনের দিকে যাচ্ছিল, তখনই তাদের সামনে শত্রু সৈন্যরা চলে আসে। তারা শত্রুদেরকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। দুই দলের মধ্যে সেই লেভেলে গোলাগুলি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত শত্রুপক্ষের একটা সৈন্য তাদের দিকে মিসাইল ছুড়ে মারে, যার ফলে এখানে থাকা কিছু সৈন্য খুবই বাজেভাবে আহত হয়। এখন ওই সৈন্যটা আবারও একটা মিসাইল ছুটতে যাবে, তার আগেই মাইক তার বুকে গুলি চালিয়ে দেয়, যার ফলে সে ওখানে মারা যায়। এই সময় একজন সুস্থ সৈনিক অপর আহত সৈনিককে নিয়ে ডেল্টা অনের দিকে রওনা হয়। এবার ক্যাপ্টেন মাইকেলের আদেশে শত্রুদের দিকে গ্যাস বোমা ছুড়ে মারা হয়, কারণ মাইকেল জানতো গ্যাস বোমা মারলে শত্রুপক্ষের সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে যাবে, আর হয়ও এমনটাই। গ্যাস বোমা চারিদিকে ছড়িয়ে পড়লে শত্রুপক্ষের সৈন্যরা গুলি করা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিপদ এখানে শেষ না। আমরা লক্ষ্য করি যে কিছু সৈন্য এই গ্যাস বোমা ভেদ করে সামনের দিকে আসছে, তবে এরা অন্য কেউ না, এরা হচ্ছে প্লাটুন 11 থেকে বেঁচে যাওয়া বাকি সৈন্যগুলো। এদেরকে দেখে মাইকেলটা অনেক খুশি হয়ে বুকে জড়িয়ে নেয়। তারা ভেবেছিল প্লাটুন 11-এর সবাই মারা গিয়েছে, কিন্তু না, তারা এখনও জীবিত রয়েছে। এই সময় আচমকা তাদেরকে লক্ষ্য করে শত্রুপক্ষের সৈন্যরা গুলি চালাতে শুরু করে। প্লাটুন 10-11-এর সবাই নিজেদের মতো মাটিতে শুয়ে পড়ে তাদের সাথে ফাইট করার জন্য। গোলাগুলির ফলে এদের কিছু লোকও মারা যায়। এই সময় মাইকেল ডেল্টা অনে অর্থাৎ ববকে ফোন করে জানিয়ে দেয় যে প্লাটুন 11 নিরাপদে আছে আর তারা এখন আমাদের সাথে রয়েছে, তবে আমাদের উভয়েরই খুব দ্রুত সাহায্যের প্রয়োজন। বব বলে, একটু অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। এখন বব মেইন হেডকোয়ার্টারে ফোন করে জানিয়ে দেয় যে প্লাটুন 10-11 নিরাপদে আছে, তবে আপনারা যত দ্রুত সম্ভব তাদের কাছে কিছু ট্যাঙ্ক পাঠান। যদি আপনারা সেখানে ট্যাঙ্ক না পাঠান তাহলে তারা সেখানেই শত্রুদের হাতে মারা পড়বে।
তাদের খুব আর্জেন্ট সাহায্যের প্রয়োজন। ববের কথা শুনে কমান্ডার জানায় তাদেরকে যুদ্ধ করতে বলো, আমরা যত দ্রুত সম্ভব তাদের কাছে ট্যাঙ্ক পাঠাচ্ছি। এদিকে আবার প্লাটুন 11-এর ক্যাপ্টেন রজার সবাইকে ডেল্টা অনের দিকে যেতে বলে। সবাই তার কথা মতো সামনের দিকে যেতে শুরু করে। তবে ক্যাপ্টেন রজার যখন গুলি করতে করতে পালাতে যাবে, ঠিক তার আগে একটা মিসাইল এসে তার কাছে ব্লাস্ট করে, যার ফলে সে অনেক দূরে ছিটকে যায় এবং খুবই বাজেভাবে আহত হয়। অপরদিকে আবার কমান্ডারের আদেশে অফিসাররা বেশ কিছু ট্যাঙ্ক নিয়ে প্লাটুন 10, 11 এবং ডেল্টা অনকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। ট্যাঙ্কগুলো জঙ্গল রাস্তা ভেদ করে সামনের দিকে চলতে শুরু করে। এদিকে আবার প্লাটুন 10, 11 থেকে বেঁচে যাওয়া বাকি সৈন্যরা কোনো মতে ডেল্টা অনে গিয়ে পৌঁছায়। বব তাদেরকে দেখে প্রচণ্ড খুশি। অন্যদিকে আবার মিসাইলের আঘাতে বাজেভাবে আহত হওয়া অফিসার রজারকে দেখানো হয়। সে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে মাঝ পথে সে তার সামনে কিছু শত্রুপক্ষের লোকদেরকে দেখতে পায়। সে প্রচণ্ড ভয় নিয়ে সেখানে লুকিয়ে পড়ে। অ্যান্ড সৌভাগ্যবশত সে তাদের হাত থেকে এই যাত্রায় বেঁচেও যায়। এদিকে বব সবাইকে বলছিল, যেহেতু আজকে আমরা শত্রু বাহিনীর অনেকগুলো সৈন্যকে মেরে ফেলেছি, তার জন্য তারা আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন আমরা যদি এখান থেকে বের হয়ে মেইন বেসে ফিরে যাওয়ার চেষ্টা করি, তাহলে মাঝ পথেই তাদের হাতে মারা পড়ব। তার জন্য আমরা এখানে হোল্ড করে বসে থাকবো যতক্ষণ না আমাদেরকে সাহায্য করার জন্য কোনো ট্যাঙ্ক আসছে। যখন ট্যাঙ্ক আসবে তখন আমরা আমাদের মেইন বেসে ফিরে যাব, ঠিক আছে? তো ট্যাঙ্ক আসা পর্যন্ত সবাই নিজেদের পজিশন ধরে রেখে শত্রুদের সাথে মোকাবিলা করো। যথারীতি সবাই নিজেদের মতো করে পজিশন নিয়ে নেয়। অন্যদিকে আমরা লক্ষ্য করি সেই ট্যাঙ্কগুলো একটা বড় ক্ষেত পার হয়ে সামনের দিকে এগিয়ে চলছে। এই ট্যাঙ্কের খবরটা আবার মেইন হেডকোয়ার্টার থেকে ফোন করে ডেল্টা 1-কে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের কাছে 1 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক পৌঁছে যাবে, ততক্ষণ পর্যন্ত হোল্ড করে থাকো। বব বলে, স্যার, হোল্ড করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই, কারণ চারিদিকে যে পরিমাণ শত্রু বা এনিমি রয়েছে, এদের কাছ থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল। এখন ক্যামেরা জুম করে শত্রুদেরকে দেখানো হয়, যেখানে আমরা লক্ষ্য করি যে শত্রুপক্ষের সৈন্যরা আক্রোশ গতিতে সামনের দিকে এগিয়ে আসছে। তারাও প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে, যে আগুন সামনে মানুষদের জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবে। এই আগুন থামবার নয়, এই আগুন জ্বলছেই জ্বলবে, কারণ এরা তো আর খাটযোদ্ধা না, এরা হচ্ছে সত্যিকারের মুক্তিযোদ্ধা। এদিকে বব মাইককে নিজের কাছে ডেকে নেয়। গাইস, আপনাদের মনে আছে কি, এই ববই কিন্তু সিনেমার শুরুতে মাইককে র্যাগিং বা অপমান করেছিল। তো বব তাকে জিজ্ঞাসা করে, তোমার বাসায় কে কে আছে আর তুমি যুদ্ধ শেষে বাসায় গিয়ে কি করবে? মাইক জানায়, স্যার, আমার বাসায় মা, বাবা, বোন আর একটা ছোট মেয়ে আছে। বব বলে, তোমার বউ নেই? মাইক জানায়, না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে নিউলিনিকে আমি বিয়ে করব। বব বলে, নিউলিনিকে? মাইক জানায়, সে হচ্ছে আমার ফিয়ন্সে। গাইস, একটা বিষয় ক্লিয়ার করি যে আমরা পশ্চিমাদের সংস্কৃতি একদম জঘন্য লেভেলে ঘৃণা করি, কারণ তার আগে বাচ্চা নেয়, পরে বিয়ে করে। মাইক আরও বলে, স্যার, আমি শুধু বাসায় ফিরে এই সব কিছু ভুলে যেতে চাই, আমি এসব আর নিতে পারছি না। তার কথা শুনে বব তার মাথায় হাত বুলিয়ে দেয় আর নিজের পজিশনে ফিরে যেতে বলে। এই সময় পাশে থেকে দুজন সৈনিক একজন শত্রুকে দেখতে পেয়ে গুলি করতে যাবে, ঠিক তখনই একজন সৈন্য তাদেরকে গুলি থামাতে বলে, কারণ সেই লোকটা অন্য কেউ না, এটা ছিল মিসাইলের আঘাত থেকে বেঁচে যাওয়া সে অফিসার রজার। তো তাকে কোনো রকমে শত্রুদের সামনে থেকে বাঁচিয়ে ডেল্টা অনের বেসে নিয়ে আসা হয়। এখন শত্রুদের একটা টিম ডেল্টা অনের দিকে আসতে শুরু করে, যেটা দেখে একজন সৈন্য রেডিওর মাধ্যমে কোম্পানি এইচকিউকে জানিয়ে দেয় যে আমাদের ঠিক 400 মিটার সামনে মিসাইল ফেলো। যথারীতি তাদের কথা মতো একের পর এক মিসাইল, আর্টিলারি শেল ড্রপ করা হয়, যার ফলে অনেক শত্রু সেখানে মারা যায়। কিন্তু শত্রু বাহিনী ছিল সংখ্যায় অনেক, যার জন্য অনেকগুলো মিসাইল ড্রপিং এর ফলেও কোনো কাজ হচ্ছিল না। এখন ডেল্টা অন থেকে বলা হয় যে এনিমিরা আমাদের খুব কাছেই রয়েছে, তোমরা প্লিজ আমাদের 50 মিটার সামনে মিসাইল ড্রপ করো। কিন্তু কোম্পানি এইচকিউ এই কাজটা করতে চাইছিল না, কারণ এটা করলে তাদের নিজেদের লোকেরাও ক্ষতির সম্মুখীন হবে। এখন এক প্রকার বাধ্য হয়ে তারা বেশ কিছু মিসাইল ফেলে, কারণ এটা করা ছাড়া তাদের কাছে অন্য কোনো অপশন নেই। মিসাইলগুলো ডেল্টা অন বেসের খুব কাছে চলে আসলে সেখান থেকে বলা হয়, মিসাইল ফেলা বন্ধ করো, মিসাইল ফেলা বন্ধ করো। এই কথাগুলো শুনে কোম্পানি এইচকিউ মিসাইল ড্রপিং বন্ধ করে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এখানেও ঠিক তেমনটাই হয়। অ্যাকচুয়ালি এই বিপদের মুহূর্তে আচমকা সেখানে বজ্রপাতের ফলে সকল রেডিও, কম্পিউটার সবকিছুতে আগুন লেগে নষ্ট হয়ে যায়। এমনকি এর ফলে একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কি করবে তারা এই মুহূর্তে? এবার বব সবাইকে আদেশ করে তারা যেন সবাই গোল হয়ে চারিদিকে নজর রাখে, কারণ শত্রুরা যে কোনো দিক থেকে তাদের উপরে অ্যাটাক করতে পারে। অন্যদিকে ট্যাঙ্ক নিয়ে আসার সময় তাদেরকে লক্ষ্য করে শত্রুপক্ষ গুলি চালাতে শুরু করে। এই গোলাগুলির দরুন একজন ফাইটারের মাথায় গুলি লাগে এবং সে ওখানে মারা যায়। তবে বাকি ট্যাঙ্কগুলো সামনের দিকে আসতে শুরু করে, যেটা দেখে আবার শত্রুপক্ষ সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডেল্টা অনের বেসে সবাই যখন চারিদিকে নজর রাখছিল, তখন বব মাইককে বলে, তুমি বিয়ে করছো কবে? সে বলে, যেদিন মেজর বব আমার ইনভাইট গ্রহণ করবে সেদিন। বব জানায়, আমি অবশ্যই তোমার বিয়েতে আসবো। মাইক বলে, তবে একটা শর্ত আছে কিন্তু,
তুমি আসার সময় কেউ একজনকে নিয়ে এসো নিজেকে মানুষ প্রমাণ করার জন্য। অ্যাকচুয়ালি বব প্রচণ্ড রাগী এবং অ্যারোগেন্ট টাইপের, যার জন্য মাইক ভেবেছে তার সাথে হয়তো কোনো মেয়ে বিয়েই বসবে না। বব তখন মাইকে নিজের একটা ফ্যামিলি ফটো দেখায়, যেখানে আমরা লক্ষ্য করি তার স্ত্রীর 2 মেয়ে 1 ছেলে। এটা দেখে মাইক তাকে বলে, তাহলে তোমারও একটা হৃদয় আছে ভালোবাসার মতো। তার কথা শুনে বব একটা হাসি দিয়ে তাকে জানিয়ে দেয় যে সে তার বিয়েতে অবশ্যই পরিবার নিয়ে আসবে। এবার বব বেসের মাঝখানে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদেরকে এই যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। হতে পারে আজকে এই যুদ্ধের জন্য তোমাদের রক্ত ঝরতে পারে, তবে ভুলে যেও না তুমি কে, কেন তুমি এখানে এসেছো। তোমরা হচ্ছ ডেল্টা কোম্পানির সদস্য, তাই নিজেদের স্থানে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকো এবং টিমমেটকে সাহায্য করো। প্রত্যেকে এই কাজটা করতে পারবা তো? সবাই জানিয়ে দেয়, ইয়েস বস, উই ক্যান ইজিলি ডু ইট। এবার সবাই নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত। এই সময় তাদের সামনে থেকে কয়েকশো সৈন্য এগিয়ে আসে তাদেরকে মারার জন্য। তাদেরকে দেখে এরা সবাই গুলি চালাতে শুরু করে। শত্রুপক্ষও তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এই প্রচণ্ড যুদ্ধের মাঝে একজন রেডিও অপারেটর মেইন হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে রেডিও থাপড়াতে শুরু করে যাতে সেটা ভালো হয়ে যায়। অ্যান্ড সৌভাগ্যবশত থাপড়ানোর ফলে রেডিওটা ভালো হয়ে যায়। রেডিও অপারেটর তাদের লোকেশনের কোড নাম্বার দিয়ে সেখানে মিসাইল লঞ্চ করতে বলে। যথারীত অফিসার কোনো প্রকার দেরি না করে একটা গাড়ি নিয়ে কোম্পানি HQ-তে পৌঁছায়, কারণ তাদের রেডিও বজ্রপাতের জন্য নষ্ট হয়ে গেছে। এখন তাদেরকে একটা কোড দিয়ে সেখানে মিসাইল ফেলার জন্য বলা হয়। যথারীতি তারা সেই কোড অনুযায়ী মিসাইল ফেলতে শুরু করে, যার ফলে শত্রুপক্ষের অনেক সৈন্য মারা যায়। কিন্তু সমস্যা হলো শত্রুরার সংখ্যায় অনেক বেশি ছিল, যার জন্য অনেক মিসাইল ফেললেও কোনো লাভ হয় না। শত্রুপক্ষ ততক্ষণে ডেল্টা বেসের একদম কাছে চলে এসেছে। শত্রুরা ববদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, যার ফলে এদের অনেকগুলো সৈনিক মারা যায়। মাইক একের পর এক গুলি করে তাদেরকে মারতে শুরু করে। পাশে থেকে ববও হাঁটু করে গুলি চালাচ্ছে, কিন্তু প্রবলেম হলো কিছুক্ষণ গুলি চালানোর পরে তার বুলেট শেষ হয়ে যায়। এই সময় আবার ববের সামনে থেকে একজন সৈন্য তার দিকে চাকু নিয়ে ছুটে আসে। বব কোন রকমে কোমর থেকে বন্দুক বের করে তার বুকে গুলি চালিয়ে দেয় এবং তাকে সহ করে বেঁচে চলে আসে। এবার পাশে থেকে মাইক দাঁড় হয়ে যেই না গুলি চালাতে যাবে তার আগে একজন সৈন্য তার মাথায় গুলি মেরে দেয়। সে আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় সেখানে থাকা সবাই শকড হয়ে যায়, কারণ তারা ভাবতেও পারেনি এমন কিছু একটা হবে। ববের শরীর অসাড় হয়ে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে মনে হয় আর গুলি চালাতে পারবে না। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এই সময় আমরা লক্ষ্য করি এক ঝাঁক শত্রু সৈন্য তাদের দিকে এগিয়ে আসছে। বব বুঝে যায় তাদের আর এখান থেকে বেঁচে ফেরা হবে না, আজকে এখানে তাদেরকে গণকবর দেওয়া হবে। এদিকে কোম্পানি HQ থেকে একের পর এক আর্টিলারি শেল মিসাইল লঞ্চ করা হচ্ছিল। এই মিসাইলগুলো আবার শত্রু সৈন্যদের মাঝখানে গিয়ে পড়ছে। কিছু সৈন্য সেখানে মারা যায় আর বাকি সৈন্যগুলো ডেল্টা অনের দিকে এগিয়ে আসছে। এবারে এই সব কিছু স্লো মোশনে দেখানো হয়। ভিডিওর সাথে হাড় হিম করা কষ্টের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়, যার মাধ্যমে পরিচালক হয়তো বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। এই যুদ্ধের ফলে কত মা তার সন্তানকে হারায়, আর কত স্ত্রী তার স্বামীকে হারায়, আর কত সন্তান তার বাবাকে হারায়। আসলে যুদ্ধ অনেক কষ্টের হয়ে থাকে, যুদ্ধ অনেক ত্যাগের হয়ে থাকে। এই বিষয়গুলো আমরা কখনোই নিজেদের স্থান থেকে বুঝতে পারবো না যতক্ষণ না আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি। তবে এখন হয়তোবা বাংলাদেশের মানুষ যুদ্ধের একটা ঝাপটা অনুভব করছে। স্বজন হারানো কতটা বেদনা সেটাও বুঝতে পারছে। কেউ পানি খাওয়ানোর অপরাধে মারা যায়, আবার কেউ নিজের ন্যায্য অধিকার আদায়ে মারা যায়, আবার কেউ জানেই না যে সে কেন মরল, কি তার অপরাধ। আসলে এই মৃত্যুগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি যদি একজন বিবেকবান মানুষ হন তাহলে কখনোই এই বিষয়গুলো মানতে পারবেন না। সে যাই হোক, এখন গুলি করতে করতে ডেল্টা অনের সকল সৈন্যর বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সবাই এখন যার যার মতো নিজেদের হাতে চাকু তুলে নেয়, কারণ যুদ্ধে কখনোই আত্মসমর্পণ করা যাবে না। ববরা জানে এক ঝাঁক সৈন্যর সাথে চাকু দিয়ে যুদ্ধ করে কখনো জেতা সম্ভব না, তবে তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাবে। শত্রুপক্ষ তাদের একদম কাছে চলে এসেছে। এবার শত্রুপক্ষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়তেই যাবে, ঠিক তার আগে পেছন থেকে গুলি এসে তাদের বুকে লাগে। এখন ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরানো হলে আমরা লক্ষ্য করি যে পেছনে থেকে বেশ কিছু ট্যাঙ্ক এসে শত্রুদের উপরে একের পর এক গুলি চালাচ্ছে। লাগাতার গুলি বর্ষণের ফলে শত্রুরা সেখান থেকে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত পালানোর সময় বেশ কিছু সৈন্য সেখানে মারা পড়ে। এবার ক্যাপ্টেন সবাইকে ফায়ার করতে নিষেধ করে, কারণ সকল শত্রু সৈন্য সেখান থেকে পালিয়েছে। এখানে আমরা বেশ কিছু লাশ দেখতে পাই, যারা অবশ্যই যুদ্ধের ময়দানে গুলি খেয়ে মারা গেছে। এখন আহত সৈনিকদের হেলিকপ্টারে করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। কমান্ডার স্মিথ ববকে বলে, আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, যার জন্য আজকে আমরা যুদ্ধে জিততে পেরেছি, আর তোমাদের কোনো তুলনায় হয় না। তোমরা না থাকলে কি যে হতো। যাই হোক, তোমরা অনেক ভালো কাজ করেছো, ওয়েল ডান। এরপর সকল মৃত সৈনিককে হেলিকপ্টারে করে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আমরা শেষবারের মতো মাইকের লাশটাকেও দেখতে পাই। মাইকের লাশ দেখে জ্যাক খুবই কষ্ট পায়,
কারণ তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল। সিনেমার শেষ সিনে বলা হয় এই যুদ্ধের নাম হচ্ছে লং টান যুদ্ধ, যেটা 1966 সালে হয়েছিল। এই যুদ্ধে নর্থ ভিয়েতনামকে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সাহায্য করেছিল। এই যুদ্ধে অস্ট্রেলিয়ার 18 জন সৈনিক আর নর্থ ভিয়েতনামের 245 জন সৈনিক মারা গিয়েছে। তবে দুপক্ষই এই যুদ্ধে জিতে গিয়েছিল, মানে দুপক্ষকেই ভিক্টরি ঘোষণা করা হয়। এই সিনেমাটা মূলত তাদেরকে ডেডিকেটেড করা হয়েছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে মারা গিয়েছিল। পরিশেষে এই যুদ্ধে অংশগ্রহণ করে যারা মারা গিয়েছে তাদের ছবি দেখানো হয়, যেখানে আমরা সকল মৃত ক্যাপ্টেন, অফিসার, সৈনিকদের ছবি দেখতে পাই। এমনকি এখানে সত্যিকারের কিছু যুদ্ধের সিনও তুলে ধরা হয়। পরিশেষে একটাই কথা, যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। আমরা যদি বুঝতাম যুদ্ধের ফলে কত মায়ের বুক খালি হচ্ছে, কত সন্তান তার বাবাকে হারাচ্ছে, তাহলে কখনোই যুদ্ধে যেতাম না। তবে হ্যাঁ, আরেকটা কথা, নিজের ভূখণ্ড রক্ষার জন্য অবশ্যই যুদ্ধ করতে হবে, কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে পরবর্তীতে কি হবে সেটা না দেখে সামনে এগানো উচিত। আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। অ্যান্ড আই এম প্রাউডলি টেল আই এম রাজাকার, বাট অ্যাকচুয়ালি মাই ফাদার ওয়াজ ফ্রিডম ফাইটার। আর ভাই, খাট যোদ্ধা, ছাত্রলীগ, পুলিশ, এদের প্রতি আর কি বলবো। আপনারা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পরে মিষ্টি বিতরণ করে, কি আজই ব্যাপার, তাই না? 2 মাস আগে আমাকে কেউ একজন বলেছিল 10 বছর পরে ছাত্রলীগকে মানুষ গালি হিসেবে ব্যবহার করবে। তুই ছাত্রলীগ, তোর বাপ ছাত্রলীগ, তোর 14 গোষ্ঠী ছাত্রলীগ। কথাটার সময় 2 মাস পার হয়নি, তার আগে কার্যকর হয়ে গেল। বাহ, বিষয়টা দারুণ না? অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, সবাইকে নতুন বাংলাদেশে অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাই বাই।